ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে গাজা থেকে তেল আবিবে রকেট হামলা। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর প্রদর্শন করল ইরান, ভয়ে কাঁপছে শত্রু দেশ ইসরায়েল। হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ, শান্তি চায় নিরীহ ফিলিস্তিনিরা। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক নীতির হুঁশিয়ারি কানাডার। দর্শক, আমন্ত্রণ মাই টিভির আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। গাজার অবরুদ্ধ অঞ্চল থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনী একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও আরেকটি জিমরাট এলাকায় আছড়ে পড়ে। এতে কোনো হতাহতের খবর মেলেনি। হামলার পর সীমান্তবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলের কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে, উত্তেজনা আরও বাড়তে পারে। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে গাজা। ২৬ মার্চ স্থানীয় সময় দুপুরে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে মধ্য গাজা থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এর একটি ধ্বংস করতে সক্ষম হলেও অপরটি ইসরায়েলের সীমান্তবর্তী জিমরাট এলাকায় আছড়ে পড়ে। সামরিক বাহিনীর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি। হামলার পরপরই সীমান্তবর্তী জিমরাট এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। গত কয়েক মাসে গাজা থেকে ইসরায়েলের রকেট হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা এ ধরনের যে কোনো হামলায় কঠোর প্রতিক্রিয়া জানাবে। হামলার পরপরই ইসরায়েলি কর্তৃপক্ষ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। গাজা উপত্যকা ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের প্রেক্ষাপটে এই হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে সীমান্ত সুরক্ষা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা চলছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ইরান আবারও উন্মোচন করেছে নতুন এক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি, যা সামরিক বিশ্লেষকদের মতে এক বিশাল ক্ষেপণাস্ত্র শহর। আইআরজিসির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল মজুদ রয়েছে এখানে। চলতি বছর এটাই ইরানের চতুর্থ এমন ঘাঁটি যা দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করছে। বিস্তারিত রিপোর্টে। আবারও এক নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান, যা সামরিক বিশ্লেষকদের মতে একটি সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র শহর। নতুন এই ক্ষেপণাস্ত্র শহর উন্মোচনে কাঁপুনি ধরেছে শত্রুর বুকে। কি রয়েছে নতুন এই ক্ষেপণাস্ত্র শহরে, আর কতটাই বা তা ভয়াবহ হতে যাচ্ছে শত্রু দেশের জন্য? 25 মার্চ ইসলামিক রেভলিউশন গার্ড কোর্ট আইআরজিসি এরোস্পেস ফোর্স নতুন একটি ঘাঁটি প্রকাশ্যে এনেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হুসেইন বাগেরি এবং আইআরজিসির এরোস্পেস ফোর্স কমান্ডার আমির আলী হাজিজ দাহে একটি সামরিক গাড়িতে করে অস্ত্র সমৃদ্ধ দীর্ঘ সুড়ঙ্গ পরিদর্শন করছে। ভিডিওতে ইরানের শক্তিমত্তা ও প্রতিরক্ষামূলক প্রস্তুতির বার্তা স্পষ্ট হয়েছে। এতে খাইবার শেকান, কদর এইচএস, সিজ্জিল ইমাদ ও হাস কাশেম সহ হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পাভে ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল মজুদ থাকার চিত্র তুলে ধরা হয়েছে। গত বছর ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলায় এসব অস্ত্রের কিছু ব্যবহার করেছিল। চলতি বছরে এটি ইরানের চতুর্থ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন। দেশটির দাবি তাদের এমন শত শত ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে। এর আগে 10 জানুয়ারি আইআরজিসি এরোস্পেস ফোর্স এবং 18 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি আইআরজিসি নৌবাহিনী আরও 3টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করে। ধারণা করা হচ্ছে এই নতুন ক্ষেপণাস্ত্র শহরের উন্মোচনের মধ্য দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ইরান। নাজমা, মাই টিভি। সম্প্রতি ভারতে মুসলিম সংখ্যালঘুদের উপর নিপীড়ন বাড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। মধ্যপ্রদেশে ওয়াকফ বোর্ডের জমি দখল করে মসজিদ ও বসতবাড়ি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। উত্তরপ্রদেশে নামাজ পড়ার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার ও বহিষ্কার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন আইন সংখ্যালঘুদের আরও সংকটে ফেলবে। অথচ সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশকেই উপদেশ দেয় মোদি সরকার। বিস্তারিত থাকছে রিপোর্টে।
মোদির শাসনে ফিলিস্তিনি দশা ভারতের মুসলিমদের। যেই মোদি সরকার সংখ্যালঘু ইস্যু নিয়ে বাংলাদেশের দিকে আঙুল তোলে, তাদেরই এমন আচরণ নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন মোদি সরকারের এই আচরণ অনেকটা চালুনি সূচকে বলে তোর পেছন ছেদা প্রবাদের মতো। সম্প্রতি ভারতে মুসলিম সংখ্যালঘুদের উপর নিপীড়ন বাড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমদের উপর নিপীড়ন বেড়েছে। সম্প্রতি মধ্যপ্রদেশের উজ্জয়িনী ওয়াকফ বোর্ডের জমি দখল করে মসজিদ, দোকান ও বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রশাসন জানিয়েছে, মহাকাল মন্দির সম্প্রসারণ প্রকল্পের জন্য 2.1 হেক্টর জমি খালি করা হয়েছে, যদিও এটি ওয়াকফ বোর্ডের সম্পত্তি ছিল। মুসলিম সংগঠনগুলো অভিযোগ করেছে, সরকার নতুন আইনের মাধ্যমে সংখ্যালঘুদের জমির উপর নিয়ন্ত্রণ নিতে চায়। এদিকে উত্তরপ্রদেশের বিশ্ববিদ্যালয় চত্বরে নামাজ পড়ার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার ও বহিষ্কারের ঘটনাও উঠে এসেছে ওই প্রতিবেদনে। বিশেষজ্ঞদের মতে, বছরের পর বছর সরকারি ও বেসরকারি দখল, দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার হচ্ছে ওয়াকফ সম্পত্তি। নতুন সংশোধনী আইন পাশ হলে সংখ্যালঘুদের অবস্থা আরও সংকটময় হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। নাজমা, মাই টিভি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ছে গাজাবাসী। নজিরবিহীন এই বিক্ষোভে জাবালিয়া শরণার্থী শিবির সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করতে দেখা যায় তাদেরকে। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের টানা 17 মাসের সামরিক অভিযান ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের কার্যকারিতা নিয়ে জনসাধারণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। দ্রুত যুদ্ধবিরতি কার্যকর না হলে এই বিক্ষোভ আরও বড় আকারে রূপ নিতে পারে। গাজায় ক্ষমতাসীন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের বিরুদ্ধে বিরল বিক্ষোভ করছে স্থানীয় বাসিন্দারা। 25 মার্চ শত শত মানুষ রাস্তায় নেমে তাদের পদত্যাগের দাবি জানান। বিক্ষোভকারীরা বলেছে, তোমরা সন্ত্রাসী গোষ্ঠী, তোমরা বেরিয়ে যাও। গাজাবাসীর অভিযোগ, দীর্ঘ যুদ্ধ তাদের দুর্দশার সীমা ছাড়িয়েছে। কেউ পঙ্গু হয়েছেন, কেউ গৃহহীন হয়েছেন, অনেকে খাদ্য সংকটে ভুগছেন। তারা বলছেন, আমরা ক্লান্ত, আমরা শান্তি চাই। বিশেষ করে আমরা না খেয়ে মরতে চাই না বলে স্লোগান দিতে দেখা গেছে শিশুদেরকেও। জাবালিয়ার শরণার্থী শিবির সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়। তারা যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে বলেন, যদি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ক্ষমতা ছাড়লেই সংঘাতের অবসান হয়, তাহলে কেন তারা এখনো গদি ছাড়ছেন না? বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের টানা 17 মাসের সামরিক অভিযান ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের কার্যকারিতা নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের নেতৃত্ব সংকটে পড়েছে এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক চাপ রয়েছে। বিক্ষোভকারীদের দমন করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সদস্যদের সিভিল পোশাকে লাঠিচার্জেরও অভিযোগ উঠেছে। 2007 সালে প্রতিদ্বন্দ্বী সংগঠন ফাত্তাকে পরাজিত করে গাজায় এককভাবে ক্ষমতায় আসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। তবে সাম্প্রতিক বিক্ষোভ প্রমাণ করেছে, গাজার জনগণের মধ্যে তাদের প্রতি আস্থার সংকট সৃষ্টি করেছে। এখন দেখার পালা, নজিরবিহীন এই বিক্ষোভ কোন দিকে মোড় নেয়। নাজমা, মাই টিভি। যুদ্ধ পরিকল্পনা ফাঁস হওয়ায় এবার চরম বিপাকে পড়েছে মার্কিন প্রশাসন। অনেক বাঘা বাঘা নেতাদের পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিরোধী ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারা। অথচ মার্কিন প্রশাসন এই পুরো বিষয়টাকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করছে। তারা বলছে, যুদ্ধ পরিকল্পনা নিয়ে সংবাদ মাধ্যম দ্য আটলান্টিকের প্রতিবেদন ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। বিস্তারিত রিপোর্টে। যুদ্ধ পরিকল্পনা ফাঁস হওয়ায় চরম বিপাকে পড়ছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প ও তার প্রশাসনের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি ও জনগণ। অবশেষে কি তাহলে সত্যি ক্ষমতা গ্রহণের 3 মাসের মাথায় সর্বস্ব খোয়াতে যাচ্ছেন এই খ্যাপাটে স্বভাবের প্রেসিডেন্ট, নাকি সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও মহাল তবিয়াতে চালিয়ে যাবেন তার কর্মকাণ্ড? ইয়েমেনের হুতিদের উপর হামলার পরিকল্পনা নিয়ে বার্তা আদান প্রদান অ্যাপ সিগন্যালে হওয়া আলাপের বিবরণ 26 মার্চ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য আটলান্টিক। গ্রুপ চ্যাটের তথ্য ফাঁস হওয়ার এই ঘটনায় চাপে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিরোধী ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারা প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের পদত্যাগ দাবি করেছেন। এদিকে বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে তিনি বলেছেন, ওই গ্রুপ চ্যাটে গোপনীয় কিছুই ছিল না। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও একই কথা বলেছেন। অন্যদিকে ট্রাম্পের মুখপাত্র ক্যারোলাইন লেভিট আটলান্টিকের প্রতিবেদনকে ধোঁকাবাজি বলে মন্তব্য করেছেন। সাথে তিনি বলেছেন, তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্লেষকদের মতে এই ঘটনাতে শুধু ট্রাম্পের ভাবমূর্তিকেই নয় বরং যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলতে পারে। এখন দেখার বিষয় তদন্ত শেষে কি বেরিয়ে আসে এবং এটি ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতে কি প্রভাব ফেলে। পদত্যাগ নাকি আবারও বহাল তবিয়তে রাষ্ট্র পরিচালনা করেন তিনি ও তার প্রশাসন। নাজমা, মাই টিভি। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিচ্ছে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি একে সরাসরি আক্রমণ বলে মন্তব্য করেছেন। 27 মার্চ উচ্চ পর্যায়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। ইতিমধ্যেই $155 বিলিয়ন পাল্টা শুল্ক প্যাকেজ ঘোষণা হয়েছে। অন্টারিওতে এর বড় প্রভাব পড়বে, বিপাকেও পড়তে পারে ট্রাম্প প্রশাসনও। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কানাডা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা হাতে নেওয়ার পর ট্রাম্পের তাণ্ডব প্রতিহত করতে এবার জোরালো পদক্ষেপ নিতে চলেছে দেশটি। এই পদক্ষেপে বিপাকে পড়তে পারে ট্রাম্প প্রশাসন, সেই সাথে হতে পারে বাণিজ্য যুদ্ধ। কানাডার গাড়ি আমদানির উপর শুল্ক আরোপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ওয়াশিংটনের এই পদক্ষেপ একটি সরাসরি আক্রমণ এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 27 মার্চ একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা বৈঠক ডাকা হয়েছে, সেখানে প্রতিক্রিয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে। এর আগে কানাডা ইতোমধ্যে $155 বিলিয়ন পাল্টা শুল্ক প্যাকেজ ঘোষণা করেছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্স জানিয়েছে মার্কিন পণ্যের উপর চাপ সৃষ্টি করা হবে, তবে তা যেন কানাডার জনগণের উপর প্রভাব না ফেলে। তিনি বলেন, আমরা চুপচাপ বসে থাকতে পারি অথবা কিছুটা কষ্ট স্বীকার করে লড়াই করতে পারি। আমি লড়াই করব, কারণ সেটাই সঠিক পথ। এই শুল্কের ফলে কানাডার বৃহত্তম অটোমোবাইল শিল্পকেন্দ্র অন্টারিওতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। সেই সাথে মার্কিন প্রশাসনকেও মূল্য চোকাতে হতে পারে তাদের এই হঠকারী সিদ্ধান্তের জন্য। নাজমা, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।